মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা মিসির আলীর চশমা গল্পের দ্বিতীয় পর্ব। মিসির আলীর বসার ঘরের বেতের চেয়ারে ডাক্তার হারুন বসে আছেন। তাকে অসম্ভব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন। তার মাথা ঝুলে আছে, থুতনি বুকের সঙ্গে প্রায় লাগানো। তার চোখ খোলা, তবে ঘুমন্ত মানুষের নাক দিয়ে যেমন ঘড়ঘড় আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। হঠাৎ আওয়াজ বন্ধ হলো। হারুন মাথা তুলে বললেন, আপনি একা থাকেন? মিসির আলী হাঁ-সূচক মাথা নাড়লেন। হারুন বললেন, আপনার বাসায় কি এক্সট্রা বেড আছে? মিসির আলী বললেন, নেই। এক্সট্রা বেড থাকলে আপনার এখানেই থেকে যেতাম, হোটেলে যেতাম না। আমার মায়ের আপনার বাসা পছন্দ হয়েছে। তিনি পুরো বাড়ি ঘুরে দেখেছেন। মিসির আলী বললেন, এখন কি তিনি আমাদের সঙ্গে আছেন? হুম। এই মুহূর্তে তিনি কোথায়? আপনার শোবার ঘরে। মিসির আলী বললেন, আমার শোবার ঘরের দেয়ালে একটা ঘড়ি আছে। ঘড়িতে কটা বাজে তিনি বলতে পারবেন? হারুন বললেন, আপনি পরীক্ষা করে দেখছেন মায়ের ব্যাপারটা আমার মনের কল্পনা কিনা, ঠিক বলেছি? ঠিক বলেছেন। এই পরীক্ষা আপনার মনের শান্তির জন্যও প্রয়োজন। হারুন বললেন, আত্মা সম্পর্কে আপনার ধারণা নেই। দেহধারী মানুষ এবং আত্মা এক না। আত্মা জাগতিক পৃথিবী ঠিকঠাক বুঝতে পারে না। জাগতিক পৃথিবী তাদের কাছে অস্পষ্ট, গাঢ় কুয়াশার জগৎ। আত্মা প্রবল আকর্ষণের কারণে তার অতি প্রিয়জনদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে, কিন্তু জগৎ সম্পর্কে কিছুই জানে না। মিসির আলী বললেন, তার মানে কি এই যে আপনার মা আমার শোবার ঘরের ঘড়িতে কয়টা বাজে তা বলতে পারবেন না? বলতে না পারার কথা, তারপরও তাকে জিজ্ঞেস করব। মিসির আলী বললেন, আপনি কি চা খাবেন? কড়া করে 1 কাপ চা বানিয়ে দেই? না, আমি উঠব। হারুন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মা আমাকে জানিয়েছেন আপনার শোবার ঘরের দেয়ালে কোনো দেয়াল ঘড়ি নেই। মিসির আলী ধাক্কার মতো খেলেন। তার শোবার ঘরের দেয়ালে কোনো ঘড়ি নেই, কখনো ছিল না। অনেকদিন থেকেই তিনি ভাবছিলেন একটা দেয়াল ঘড়ি কিনবেন। ভোরবেলা ঘুম ভাঙলেই যেন সময় দেখতে পারেন। মিসির আলী ডাক্তারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছেন। হারুন সাহেবের একটা বিষয়ে তিনি অবাক হচ্ছেন। এই মানুষটা একবারও জিজ্ঞেস করেননি দেয়াল ঘড়ি আসলেই কি নেই। খুবই স্বাভাবিক প্রশ্ন। অস্বাভাবিক মানুষ স্বাভাবিক প্রশ্ন করে না। ডাক্তার হারুন বাড়ি পৌঁছলেন রাত 1টা 10-এ। গেট দিয়ে ঢোকার সময় তিনি গেটের সঙ্গে গাড়ির ধাক্কা লাগালেন। বাম্পারের একটা অংশ ঝুলে পড়ল। গাড়ি গ্যারেজে ঢোকানোর সময়ও গ্যারেজের দরজার সঙ্গে ধাক্কা লাগলো। পরপর 2টি অ্যাক্সিডেন্টই হারুন সাহেবের স্ত্রীর চোখের সামনে ঘটল। তিনি বারান্দার বেতের চেয়ারে বসেছিলেন। তার চোখে উদ্বেগ এবং উৎকণ্ঠা। বারান্দার বাতি নেভানো। বাইরে থেকে তাকে দেখা যাচ্ছে না। তিনি আজ সুন্দর করে সেজেছেন। কলাপাতা রঙের সিল্কের শাড়ি পরেছেন। কপালে টিপ দিয়েছেন। তার নাকের হীরের নাকফুল এই অন্ধকারেও ঝকমক করছে। হারুন বারান্দায় ঢুকতেই শায়লা চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, হ্যালো। হারুন স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হুম। বলেই তিনি দরজার দিকে এগুলেন। শায়লা বললেন, 2টা মিনিট বারান্দায় বসো, ঠান্ডা হও, তারপর ঘরে যাবে। হারুন কথা বাড়ালেন না। স্ত্রীর সামনে চেয়ারে এসে বসলেন। শায়লা বললেন, লাচ্ছি বানিয়ে রেখেছি, লাচ্ছি খাও। হারুন টেবিলের দিকে তাকালেন। 2টা গ্লাসে লাচ্ছি, গ্লাস পিরিচ দিয়ে ঢাকা। শায়লা একটা গ্লাস এগিয়ে দিলেন। হারুনের ভ্রু কুঁচকে গেল। পটাশিয়াম সায়ানাইড নামক ভয়ঙ্কর বিষ কি এই গ্লাসেই মেশানো? তিনি তার স্ত্রীর দিকে তাকালেন। বারান্দার অল্প আলোয় শায়লার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। লাচ্ছি খাবো না। শায়লা বললেন, বিয়ের দিনে লাচ্ছি খাওয়া আমাদের অনেক দিনের রিচুয়াল। প্লিজ গ্লাসে চুমুক দাও। হারুনের ঘাড় শক্ত হয়ে গেছে। শিরশির করছে। এত সাদাসাদি করছে কেন? আজই কি তাহলে সেই বিশেষ দিন? শায়লা বললেন, আজ সারা রাত আমরা ঘুমাবো না, গল্প করব। বিয়ের রাতটা যেভাবে গল্প করে কাটিয়েছি, তোমার মনে আছে না? হুম। রাত 3টার সময় কে 2 গ্লাস লাচ্ছি নিয়ে দরজা ধাক্কা দিল, তোমার মনে আছে? হুম। হু হু না করে তার নামটা বলো, দেখি তোমার স্মৃতিশক্তি কেমন।
তোমার ভাবি লাচ্ছি এনেছিলেন। গুড, তোমার স্মৃতিশক্তি ভালো। এখন লক্ষ্মী ছেলের মতো লাচ্ছিটা খাও, আমি অনেক যত্ন করে বানিয়েছি। হারুন একবার ভাবলেন হাত বাড়িয়ে বলবেন, তোমার হাতের লাচ্ছিটা আমাকে দাও, আমারটা তুমি খাও। যুক্তি দিয়ে বললে সে সন্দেহ করবে না। বললেই হবে, তোমার হাতের গ্লাসটা বেশি পরিষ্কার, ওই গ্লাসটা দাও। শায়লা বললেন, কি হলো, চুমুক দাও। হারুন হাতঘড়ির দিকে তাকালেন। মৃত্যুর সঠিক সময়টা জানা দরকার। অবশ্য জেনেও কোনো লাভ নেই। তিনি কাউকে বলে যেতে পারবেন না যে একটা 13 মিনিট 21 সেকেন্ড সময় তিনি মারা গেছেন। ঘড়ির দিকে তাকিয়েই হারুন গ্লাসে চুমুক দিলেন। সেকেন্ডের কাঁটা নড়ছে। 21 সেকেন্ড থেকে হলো 23 সেকেন্ড, এখন হলো 25 সেকেন্ড। কি দেখছো? কিছু দেখছি না। লাচ্ছিটা খেতে ভালো হয়েছে না? হুম। বিয়ের রাতের মতো হয়েছে? হুম। এই লাচ্ছিটার দই ঘরে পাতা। হুম। তুমি দেখি হু হু করেই যাচ্ছ। ভালো কথা। তুমি চায়ের মতো চুকচুক করে খাচ্ছ কেন? একটানে শেষ করো। হারুন একটানে গ্লাস শেষ করলেন। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে নিলেন। মৃত্যু হবার হলে এতক্ষণে হয়ে যেত। শায়লা বললেন, আমি বাথটাব পানি দিয়ে ভর্তি করে রেখেছি। তুমি আরাম করে সময় নিয়ে গোসল করবে, তারপর আমরা একসঙ্গে খাবো। আমি খেয়ে এসেছি। কোথায় খেয়ে এসেছো? এক পেশেন্টের বাসায় গিয়েছিলাম, পেশেন্ট জোর করে খাইয়ে দিয়েছে। মেনু কি ছিল? কই মাছের ঝোল আর আর কি? ইলিশ মাছ ভাজা। আরাম করে খেয়েছো? হুম। শায়লা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কই মাছের কাটার জন্য রাতে তুমি কই মাছ খাও না, ইলিশ মাছ খাও না, গন্ধ লাগে এই কারণে। আজ এই দুই নিষিদ্ধ বস্তুই খেয়ে এসেছো, তাও তোমার এক পেশেন্টের বাড়িতে, যেখানে তুমি জানো আজ আমাদের ম্যারেজ ডে। বাসায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, জানো না? জানি। তুমি কি সত্যি খেয়ে এসেছো? না। শায়লা বললেন, মিথ্যা কথাটা কেন বলেছো আমি জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ জানতে চাচ্ছি না। আমি আজ কোনো কিছু নিয়েই হইচই করব না, ঝগড়া করব না। হারুন বললেন, তুমি তো কখনোই হইচই করো না, ঝগড়া করো না। তা ঠিক, মাঝে মাঝে করতে ইচ্ছা করে। আজ রাতে টেলিফোন করে সিরিয়াস ঝগড়া করেছি না? এরকম আর হবে না। উঠো তো, গোসল করবে। হারুন উঠে দাঁড়ালেন। শায়লা বললেন, বলো দেখি আজ রান্না কি? আমার পছন্দের কোনো আইটেম। হয়েছে, কলিজা ভুনা আর খিচুড়ি। থ্যাংক ইউ। পেঁয়াজ কুচি করে ভিনেগারে দিও। কলিজা ভুনার সঙ্গে ভিনেগার মেশানো পেঁয়াজ ভালো লাগে। শায়লা বললেন, দেয়া আছে। তোমার আরেকটা অতি প্রিয় খাবারও আছে, ঘিয়ে ভাজা শুকনা মরিচ। থ্যাংক ইউ অ্যাগেইন। বাথটাবের পানিতে গা ডুবিয়ে হারুন শুয়ে আছেন। পানি শীতল। পানির শীতলতা শরীরে ছড়িয়ে পড়ছে। আরামদায়ক অভিজ্ঞতা। হারুনের হাতে বিয়ারের ক্যান। বিয়ারের ক্যানের উত্তাপ হিমাঙ্কের কাছাকাছি। ঠান্ডা বিয়ারে চুমুক দিতে ভালো লাগছে। স্নায়ু ঝিমিয়ে পড়ছে। স্নায়ুকে অলস করে দেওয়াটাও আনন্দময় প্রক্রিয়া। স্নানের সময় বরফ শীতল বিয়ারের ক্যানে চুমুক দেওয়ার অভ্যাস তিনি বিলেতে আয়ত্ত করেছেন। মাঝে মাঝেই তার মনে হয়, বিদেশে যে অল্প কিছু ভালো অভ্যাস তিনি করেছেন, এটা তার একটা। হারুন। হারুন চমকে উঠলেন। তার মার গলা। এই গলা বিয়ারের ক্যানের মতোই শীতল। এমনভাবে চমকালেন যে বিয়ারের ক্যান তার হাত ফসকে বাথটাবের পানিতে পড়ে গেল। ক্যানটা তিনি অতি দ্রুত তুলে ফেললেন। তার আগেই অনেকখানি পানি ক্যানে ঢুকে গেল। হারুন। জি মা। তুই পীর বংশের ছেলে, এটা জানিস? তোর বাবার দাদা হুজুরে কেবলা ইরফান উদ্দিন কুতুবী কত বড় পীর ছিলেন সেটা জানিস? কিছু কিছু জানি, তুমি বলেছ। তুই এত বড় পীরের পুতি, আর তুই কিনা ন্যাংটু হয়ে মদ খাচ্ছিস? হারুন হাত বাড়িয়ে টাওয়েল নিয়ে কোমরে জড়াতে জড়াতে বললেন, বিয়ার মদ না মা। ইউরোপ আমেরিকায় পানির বদলে এই জিনিস খাওয়া হয়। অ্যালকোহলের পরিমাণ 5%-এরও নিচে। চুপ। হারুন চুপ করে গেলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মুখ শুকিয়ে আসছে। হারুন, বাতি নিভিয়ে দে। বাতি নেভালে আমার ভয় লাগবে মা। লাগুক ভয়, বাতি নেভা। আলোর মধ্যে থাকতে পারছি না।
বিয়ারের ক্যান এখনো হাতে ধরে আছিস কেন? ফেলে দে। হারুন ক্যান রেখে উঠে দাঁড়ালেন, বাতি নেভালেন। বাথরুম হঠাৎ অন্ধকারে ডুবে গেল। হারুন কাঁপা কাঁপা গলায় বললেন, মা, ভয় লাগছে। ভয়ের কি আছে, আমি আছি না? তোমাকে দেখতে পাচ্ছি না তো। আমাকে দেখবি কি করে, গাধা? কথা যে শুনতে পাচ্ছিস এই তো যথেষ্ট। মা, তুমি তো কথাও ভুলভাল বলো। কখন ভুলভাল কথা বললাম? তুমি বলেছিলে আজ রাতে বিষ খাওয়াবে, খাওয়াইনি তো। রাত কি শেষ হয়েছে? না। তুই কত বড় গাধা বুঝতে পারছিস? ডিনারের সময় বিষ দেবে মা? তোকে কিছুই বলবো না। মা, তোর কথা শুনতে পাচ্ছি, মামা করতে হবে না। কি বলতে চাস বল। আমার একটা সন্দেহ তৈরি হয়েছে। মনে হচ্ছে তুমি আসলে আমার মনের কল্পনা। আমি কল্পনা? হুম। এক ধরনের অসুখ আছে, যে অসুখে রোগীর হ্যালুসিনেশন হয়। সে কথা শুনতে পায়, নানান কিছু দেখে। তোর ধারণা তোর সেই অসুখ হয়েছে? হুম। রোগ বাঁধিয়ে ঘরে বসে আছিস কেন? চিকিৎসার ব্যবস্থা কর। করব। আজ যে গাধাটার কাছে গিয়েছিলি, সেই কি তোর চিকিৎসা করবে? এখনো ঠিক করিনি মা। দেরি করছিস কেন? ঠিক করে ফেল। সেও গাধা, তুইও গাধা। গাধার চিকিৎসা তো গাধাই করবে। আমাকে গাধা বলছো বলো, ওনাকে কেন গাধা বলছো? যে বলে যুক্তির বাইরে কিছু নেই তাকে গাধা বলবো না তো কি বলবো, ছাগল বলবো? এটাই ভালো। সে ছাগল, তুই গাধা। গাধা শোন, রাতে খেতে গিয়ে দেখবি কলিজা ভুনা দুটো প্লেটে রাখা। একটা তোর জন্যে, একটা তার জন্যে। তোরটায় বিষ দেয়া। যা বলার আমি বলে দিলাম। এখন বাতি জ্বালা। তোর বউ এক্ষুনি তোকে খেতে ডাকবে। যদি দেখে বাতি নেভানো, তাহলে নানান প্রশ্ন করবে। হারুন বাতি জ্বালালেন। প্রায় সঙ্গে সঙ্গেই বাথরুমের দরজায় টোকা পড়ল। শায়লা বললেন, এই এতক্ষণ লাগাচ্ছ কেন? টেবিলে খাবার দেয়া হয়েছে, সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। হারুন খেতে বসেই বললেন, কলিজা ভুনা দুটো বাটিতে কেন? শায়লা বললেন, তোমারটায় ঝাল দিয়েছি। আমি ঝাল খেতে পারি না বলে আমারটা আলাদা। ঝাল খাওয়া তো আমিও ছেড়ে দিয়েছি। কবে ছাড়লে? হারুন আমতা আমতা করছেন। কি বলবেন ভেবে পাচ্ছেন না। শায়লা বললেন, তুমি ঝাল খাওয়া ছেড়ে দিয়েছো এই তথ্য জানতাম না, এইমাত্র জানলাম। এখন থেকে সবকিছুই কম ঝালে রান্না হবে। আজ খেয়ে ফেলো প্লিজ। শায়লা স্বামীর প্লেটে কলিজা ভুনা তুলে দিলেন। হারুন খাচ্ছেন। খেতে অসাধারণ হয়েছে। ভিনিগার দেয়া পেঁয়াজের কারণে কলিজা ভুনার স্বাদ 10 গুণ বেড়ে গেছে। হারুন ঘড়ি দেখলেন। 6 মিনিট ধরে খাচ্ছেন। পটাশিয়াম সায়ানাইড দেয়া থাকলে অনেক আগেই কর্ম কাভার হয়ে যেত। মা আবারও ভুল করলেন। মিসির আলি কুরিয়ারে একটা দীর্ঘ চিঠি পেয়েছেন। চিঠির প্রেরকের নাম শায়লা রশিদ। পুনশ্চতে লেখা, ডক্টর হারুন রশিদ নামে যে চোখের ডাক্তার আপনার চিকিৎসা করছেন, আমি তার স্ত্রী। 10 পৃষ্ঠার দীর্ঘ চিঠি। এক বৈঠকে লেখা, এটা বোঝা যাচ্ছে। চিঠি লিখতে লিখতে উঠে গিয়ে আবার লিখতে বসলে শুরুর লেখায় টানাভাব কমে যায়। লেখার গতি কমে যায় বলেই এটা হয়। চিঠি না পড়েই মিসির আলি পত্রলেখিকার বিষয়ে কিছু সিদ্ধান্তে পৌঁছলেন। মহিলা ধৈর্যশীলা। যিনি এক বৈঠকে এত বড় চিঠি লিখবেন, তার ধৈর্য থাকতেই হবে। মহিলা শান্ত। তার মধ্যে অস্থিরতা নেই। মানসিক অস্থিরতার ছাপ লেখায় চলে আসে। এই মহিলার হাতের লেখায় অস্থিরতা নেই। মহিলা অত্যন্ত গোছানো, কারণ তিনি চিঠি লেখার সময় বাংলা ডিকশনারি পাশে নিয়ে বসেছেন। ভুল বানান ডিকশনারি দেখে শুদ্ধ করেছেন। মহিলা বুদ্ধিমতী, কারণ তিনি ব্যবস্থা করেছেন যেন মিসির আলি পুরো চিঠি পড়েন। সম্বোধনে সেই ব্যবস্থা করা। মহিলা মিসির আলিকে বাবা সম্বোধন করেছেন। বাবা সম্বোধনে লেখা চিঠি অগ্রাহ্য করা কোনো পুরুষের পক্ষেই সম্ভব না। মেয়েদের পক্ষে মা সম্বোধনের চিঠি অগ্রাহ্য করা খুবই সম্ভব। তারা নানানভাবে মা ডাক শুনে অভ্যস্ত। পুরুষরা বাবা ডাক শুনে অভ্যস্ত না। কেউ বাবা ডাকলেই সেই ডাক পুরুষদের মাথার ভেতর ঢুকে যায়। মিসির আলি চিঠি পড়তে শুরু করলেন। তার হাতে একটা লাল কালির বল পয়েন্ট। চিঠির কোনো কোনো জায়গা লাল কালি দিয়ে আন্ডারলাইন করতে হবে বলে তার ধারণা। এই কাজটা প্রথম পড়াতেই শেষ হয়ে যাওয়া ভালো। প্রিয় বাবা, আমার বিনীত সালাম নিন।
মিসির আলি লাল কালি দিয়ে প্রিয় বাবা আন্ডারলাইন করলেন। সম্বোধন পড়ে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। একজন চিরকুমার মানুষের কন্যা থাকার কথা না। কন্যাস্থানীয় অনেকেই থাকবে, তারা বাবা ডাকবে না, চাচা ডাকবে কিংবা আধুনিক কেতায় আঙ্কেল ডাকবে। আপনাকে আমি কেন বাবা ডাকছি তা অন্য কোনো দিন ব্যাখ্যা করব। মিসির আলি আবারও লাল কালি দিয়ে দাগ দিলেন। অন্য কোনো দিন ব্যাখ্যা করব, এই বাক্যের নিচে দাগ পড়ল। আপনি অনেকের অনেক জটিল সমস্যার সহজ ব্যাখ্যা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। আমি আপনাকে অতি জটিল একটা সমস্যা দিচ্ছি। সমস্যার ব্যাখ্যা আমি নিজে নিজে বের করেছি। ব্যাখ্যা ঠিক আছে কি না তা শুধু আপনি বলে দিবেন। এই দীর্ঘ চিঠিতে আমি শুধু সমস্যাটি বলবো, ব্যাখ্যায় যাব না। আপনি রহস্য সমাধানের পর আমি আমার সমাধান বলবো। আপনার সঙ্গে রহস্য সমাধান খেলা আমি খেলতে পারি না, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। যাই হোক, এখন সমস্যাটি বলি। অল্প বয়সে আমার বাবা মা দুজনই মারা যান। আমি বড় হই আমার ছোট চাচার আশ্রয়ে। চাচা চাচি দুজনই মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন। আমার বাবা মা নেই, এটা তারা কোনোদিনই বুঝতে দেননি। ছোট চাচিকে আমি চাচি না ডেকে সবসময় মা ডেকেছি। চাচাকে বাবা ডাকতে শুরু করেছিলাম, চাচা ডাকতে দেননি। মিসির আলি লাল কলমে পুরো প্যারাটা দাগ দিলেন। তার ভুরু সামান্য কুঞ্চিত হলো। মেয়েটি তাকে কেন বাবা সম্বোধন করেছে তা মনে হয় পরিষ্কার হতে শুরু করেছে। সে নিজের বাবাকে বাবা ডাকতে পারেনি, চাচাকে ডাকতে গিয়েছিল, অনুমতি পায়নি। কাউকে বাবা ডাকার তীব্র ইচ্ছে থেকেই কি বাবা সম্বোধন? আমার চাচা চাচি অনেক যাচাই বাছাই করে আদর্শ এক পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলেন। পাত্র আদর্শ, কারণ তার চেহারা রাজপুত্রের মতো। আফ্রিকান কালো রাজপুত্র না, গ্রিক রাজপুত্র, আর্য সন্তান। আপনি তো আমার স্বামীকে দেখেছেন, বলুন সে রাজপুত্র না? এখন অবশ্য চিন্তায় ভাবনায় চোখের নিচে কালি জমেছে, মাথায় টাক পড়েছে। মন্ত্রীপুত্র টেকো হলেও মানিয়ে যায়, টাক মাথার রাজপুত্র মানায় না। যাই হোক, আমার রাজপুত্র ডাক্তার, পড়াশোনা করেছেন আমেরিকায়, ব্রিলিয়ান্ট ছাত্র। চোখের কর্নিয়া রিপ্লেসমেন্টের একটি বিশেষ অপারেশন তার আবিষ্কার। মেডিকেল জার্নালে হারুনস কর্নিয়া গ্রাফটিং হিসেবে এর উল্লেখ আছে। এই রাজপুত্রের ঢাকা শহরের ওয়ারিতে একটা দোতলা বাড়ি আছে। বাড়ির নাম ছায়া কুটির। ছায়া আমার শাশুড়ির ডাকনাম। আমার শ্বশুর সাহেব স্ত্রীকে যে নামে ডাকতেন, বাড়ির কপালেও সেই জুটল। তাদের দুটো গাড়ি আছে, একটা কালো রঙের মরিস মাইনর, একটা লাল রঙের ভক্সওয়াগন। আমার শ্বশুর সাহেব ব্যাংকার ছিলেন, হাসি খুশি ফুর্তিবাজ মানুষ। বিয়ের পাঞ্চিনিতে তাকে আমি প্রথম দেখি। আমাকে পাশে বসিয়ে তিনি বললেন, আমার ছেলে আমাকে ডাকে বাবুই। তাকে শেখানো হয়েছিল বাবাই। সে ডাকা শুরু করলো বাবুই। আমি তার কাছে হয়ে গেলাম পক্ষী। তুমিও আমাকে বাবুই ডাকবে। পুত্র এবং পুত্রবধূ দুজনের কাছেই আমি পক্ষী হিসেবে থাকব। এই বলে তিনি হাসতে থাকলেন। আমার শ্বশুর সাহেবকে আমার বাবুই ডাকা হয়নি। আমাদের বিয়ে হলো রাত 8টায়। উনি সেই রাতেই 11টার দিকে মারা গেলেন। বিয়ের আনন্দবাড়ি শোকে ডুবে গেল। আমার শাশুড়ি এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমি সাক্ষাৎ ডাইনি। আমি দিশেহারা হয়ে গেলাম। বাসর রাত নিয়ে কত সুন্দর সুন্দর গল্প শুনেছি। আমাদের বাসর ছিল বেহুলা লক্ষিন্দর টাইপ বাসর, যেন আমাদের দুজনের মাঝখানে কিলবিল করছে ভয়ঙ্কর কালসাপ। আমার শাশুড়ি শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, কথাবার্তা খুব কম বলতেন, শুধু নিজের ছেলের সঙ্গে গলা নিচু করে নানান কথা বলতেন। তিনি এক অর্থে ভাগ্যবতী ছিলেন, ছেলে পেয়েছেন মাতৃভক্ত। বিদ্যাসাগর মায়ের জন্য সাঁতরে দামোদর নদী পার হয়েছিলেন। আমার শাশুড়ির ছেলে মায়ের জন্য সাঁতরে যমুনা পার হতো, যদি সে সাঁতার জানত। হারুন সাঁতার জানে না। হারুনের মাতৃভক্তির নমুনা না দিলে আপনি বুঝবেন না, আমি নমুনা দিচ্ছি। আমার শাশুড়ি তার শোবার ঘরের দরজা কখনো বন্ধ করতেন না, সারা রাত দরজা খোলা থাকতো। কারণ তার ছেলের ভয় পাওয়া রোগ আছে। ভয় পেলে সে যেন যে কোনো সময় মার ঘরে যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। এমন অনেকবার হয়েছে, গভীর রাতে ঘুম ভেঙে দেখেছি আমার বিছানার পাশে সে নেই। আমি আমার শাশুড়ির ঘরে উকি দিয়ে দেখেছি মাতা পুত্র খাটের উপর বসে গল্প করছে, দুজনই আনন্দিত। আমি সবসময় চেষ্টা করতাম ওরা যেন আমার উপস্থিতি টের না পায়, কিন্তু প্রতিবারই আমার উপস্থিতি আমার শাশুড়ি টের পেতেন এবং বিরক্ত
কিন্তু শান্ত গলায় বলতেন, বৌমা তুমি শুয়ে পড়ো, আমি ওকে পাঠাচ্ছি। আমার এবং হারুনের আলাদা কোনো জীবন ছিল না। মনে করুন রেস্টুরেন্টে খেতে যাব, সেখানেও আমার শাশুড়ি। হারুন মাকে ছাড়া কোথাও যাবে না। আমার শাশুড়ি আপত্তি করতেন। তিনি বলতেন, তোরা দুজন খেতে যাচ্ছিস যা, আমি কেন? হারুন রেগে গিয়ে বলতো, তোমাকে ছাড়া আমি যদি রেস্টুরেন্টে খেতে যাই, তাহলে আমার নাম হারুন রশিদ না, আমার নাম কুত্তা রশিদ। এরপর আর কারোই বলার কিছু থাকে না। তবে একবার শুধু আমরা দুজন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। গাড়ি নিয়ে গিয়েছিলাম। গাড়ি হারুন ড্রাইভ করেছে, আমি বসেছি তার পাশে। কি আনন্দের ভ্রমণ যে সেটা ছিল! থামতে থামতে যাওয়া, দরিদ্র চায়ের দোকানে গাড়ি থামিয়ে চা খাওয়া, যাওয়ার পথে এক জায়গায় হাট পড়ল। আমরা গ্রাম্য হাটে ঘুরে বেড়ালাম, কাঁচামরিচ পটলের দাম করলাম। হারুন বলল, ওই দেখো গরু ছাগলের হাট, দরদাম করে একটা ছাগল কিনে ফেলবো নাকি? আমি বললাম, কিনবেই যখন ছাগল কেন, এসো একটা গরু কিনে ফেলি, গাড়ির ছাদে করে নিয়ে যাই। আনন্দ করতে করতে আমরা কক্সবাজারে পৌঁছলাম রাত 8টার দিকে। পর্যটনের একটা মোটেল আছে, শৈবাল নাম। সেখানে আমাদের একটা ডিলাক্স রুম বুকিং দেয়া ছিল। শৈবালের লাউঞ্জে এসে আমি হতভম্ব হয়ে দেখি আমার শাশুড়ি বিশাল এক সুটকেস নিয়ে লাউঞ্জে বসে আছেন। প্রথম ভাবলাম চোখে ভুল দেখছি। আমি হারুনের দিকে তাকালাম। সে আনন্দিত গলায় বলল, তুমি সারপ্রাইজ হয়েছো কিনা বলো? আমি শীতল গলায় বললাম, সারপ্রাইজ হয়েছি। সে বলল, বেশি সারপ্রাইজ না মিডিয়াম সারপ্রাইজ? আমি বললাম, বেশি সারপ্রাইজ। হারুন বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই কাজ করেছি। মাকে প্লেনের টিকিট কেটে দিয়ে এসেছিলাম। আমরা রওনা হবার পর মা প্লেনে উঠেছেন, আমাদের আগে পৌঁছেছেন। ভালো করেছি না? আমি বললাম, ভালো করেছ। হারুন বলল, আমি সাঁতার জানি না তো, মা পাশে থাকলে ভয় নেই, মা আবার সাঁতার এক্সপার্ট। আমি শাশুড়ির কাছে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করলাম। তিনি আমার মাথায় হাত রেখে অনেকক্ষণ দোয়া করলেন। কক্সবাজার ট্রিপটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার ধারণা সেখানেই আমি কনসিভ করি। এইসব জিনিস মেয়েরা বুঝতে পারে। আমি আমার বাবুর নামও ঠিক করে ফেলি। ছেলে হোক বা মেয়েই হোক, আমার বাবুর নাম হবে সাগর। কক্সবাজার থেকে ফেরার 8 মাসের মাথায় সাগরের জন্ম হলো। কি সুন্দর ফুটফুটে ছেলে, বড় বড় চোখ। আমি তার চোখের দিকে তাকালেই সাগর দেখতে পাই। বাবুকে যখনই কোলে নিতাম, আমার কাছে মনে হতো আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাইবার নেই। 1 সেকেন্ডের জন্যও বাবুকে চোখের আড়াল করতে ইচ্ছা করতো না। বাধ্য হয়ে আমি বাবুকে না দেখে থাকতাম, কারণ আমি তখন কেমিস্ট্রির লেকচারারশিপের চাকরি পেয়েছি, সরকারি কলেজের চাকরি। ক্লাস বেশি না, কিন্তু ছুটির দিন ছাড়া প্রতিদিনই যেতে হতো। প্রিন্সিপাল ছিলেন খুবই কড়া, চিল আকাশে উড়ে, তার দৃষ্টি থাকে স্থলে। আমি কলেজে ছাত্র পড়াই, আমার মন পড়ে থাকে বাবুর কাছে। আমার শাশুড়ি কি ঠিকমতো দেখাশোনা করছেন? কাজের মেয়েটা কি পানি সেদ্ধ করে ফর্মুলা বানাচ্ছে, নাকি ট্যাপের পানি দিয়ে কাজ সারছে? সাগর কি ভেজা কাঁথায় শুয়ে আছে? তার কাঁথা কি সময় মতো বদলানো হচ্ছে? তাকে গোসল দেওয়ার সময় কানে পানি ঢুকে নিত? বিছানার ঠিক মাঝখানে তাকে শোয়ানো হচ্ছে তো? সিলিং ফ্যানের নিচে শোয়ানো হচ্ছে না তো? কত রকম দুর্ঘটনা হয়। দেখা গেল ফ্যান সিলিং থেকে খুলে নিচে পড়ে গেছে। একটা শিশুকে একা বড় করা যায় না, সবার সাহায্য লাগে। হারুনের কোনো সাহায্য আমি পেলাম না। সব বাবাই প্রথম সন্তান নিয়ে অনেক আহ্লাদ করে, বাচ্চা কোলে নিয়ে বসে থাকা, ছবি তোলা। হারুন তার কিছুই করলো না। একসময় সে আলাদা বিছানা করে ঘুমোতে শুরু করলো। রাতে বাচ্চা জেগে থাকে, কান্নাকাটি করে, তার নাকি ঘুমের সমস্যা হয়। একদিন অবাক হয়ে দেখি হারুনের গলায় 2টা তাবিজ। আমি বললাম, তাবিজ কিসের? সে জবাব দেয় না, আমতা আমতা করে। খুব চেপে ধরায় বলল, মা দিয়েছেন, সামনে আমার মহাবিপদ, এই জন্যই তাবিজ। আমি বললাম, উনি কি করে বুঝলেন সামনে তোমার মহাবিপদ? হারুন বলল, মা স্বপ্নে দেখেছেন, উনি স্বপ্নে যা দেখেন তাই হয়। স্বপ্নে কি দেখেছেন? হারুন অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, মার স্বপ্ন তোমাকে বলবো না। কেন বলবে না? মা নিষেধ করেছেন। আমি অতি দ্রুত 2 এ 2 4 মেলালাম। আমাকে স্বপ্ন বলতে নিষেধ করা হয়েছে,
এর অর্থ একটাই, স্বপ্নে আমার ভূমিকা আছে। খুব সম্ভব হারুনের মহাবিপদের সঙ্গে আমি যুক্ত। আমি বললাম, তোমার মহাবিপদে কি আমার কোনো ভূমিকা আছে? মহাবিপদটা কি আমি ঘটাচ্ছি? হারুন মেঝের দিকে তাকিয়ে বলল, হুম। আমি বললাম, তোমাকে আমি খুন করছি এরকম কিছু? হারুন আবার বলল, হুম। খুনটা করছি কিভাবে? গলা টিপে? হারুন বলল, ছুরি দিয়ে গলা কেটে। এজন্যই কি তুমি আলাদা ঘুমাও? হুম। তুমি বুদ্ধিমান আধুনিক একজন মানুষ, বিদেশে পড়াশোনা করেছো, স্বপ্নের মতো হাস্যকর জিনিস তুমি বিশ্বাস করো? না। তাহলে গলায় তাবিজ ঝুলিয়ে ঘুরছো কেন? তাবিজ খোলো। না। না কেন? মা রাগ করবে। মাই কি তোমার সব? আমি কিছু না? তোমার ছেলে কিছু না? হারুন জবাব দিল না। আমি বললাম, তোমাকে একটা অনুরোধ করব, তোমাকে সেই অনুরোধ রাখতে হবে। বলো, রাখবে? হারুন বলল, রাখবো। আমার হাত ধরে বলো, রাখবে। হারুন আমার হাত ধরে বলল, সে অনুরোধ রাখবে এবং আমার এই অনুরোধের কথা মাকে জানাতে পারবে না। আচ্ছা, জানাবো না। আমার অনুরোধ হচ্ছে, তুমি একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করবে। সেই ফ্ল্যাটে আমি, তুমি এবং বাবু থাকবো। তোমার মা থাকবেন না। হারুনের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। দিনে দুপুরে ভূত দেখলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা। সে বিড়বিড় করে বলল, এই স্বপ্নটাই মা দেখেছেন। আমি বললাম, বিড়বিড় করবে না, পরিষ্কার করে বলো। হারুন বলল, মা স্বপ্ন দেখেছেন মাকে এ বাড়িতে রেখে আমরা তিনজন আলাদা ফ্ল্যাট ভাড়া করেছি। তারপর তুমি আমাকে খুন করেছ। আমি কঠিন গলায় বললাম, তোমার মা স্বপ্নে যাই দেখুন, তুমি আমাকে কথা দিয়েছ আলাদা ফ্ল্যাট ভাড়া করবে। তুমি যদি ফ্ল্যাট ভাড়া না নাও, তাহলে আমি কিন্তু বাবুকে নিয়ে চাচার বাসায় চলে যাব। বাকি জীবন তুমি আমার বা তোমার ছেলের দেখা পাবে না। আই মিন ইট। হারুন বলল, ফ্ল্যাট ভাড়া করব। সত্যি? হ্যাঁ, সত্যি। হারুন সত্যি সত্যি ফ্ল্যাট ভাড়া করলো। 3 তলায় 4 কামরার সুন্দর ফ্ল্যাট। দক্ষিণে খোলা, বারান্দা আছে। ফ্ল্যাট দেখে আমি মুগ্ধ। হারুনদের পুরনো বাড়ির উঁচু সিলিং আমার খুব অপছন্দ ছিল। সেই বাড়ির চারিদিকে বড় বড় গাছপালা। গাছের জন্য বাড়িতে আলো ঢুকতে পারত না, এমন অবস্থা। এপ্রিল মাস থেকে বাড়ি ভাড়া নেওয়া হলো। আমরা ঠিক করলাম এপ্রিল মাসের 1 তারিখ এপ্রিল ফুলস ডে। সেদিন নতুন ফ্ল্যাটে না গিয়ে 2 তারিখে উঠব। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি ব্যাপারটা নিয়ে খুব হইচই করবেন, বেঁকে দাঁড়াবেন। সেরকম কিছুই করলেন না, বরং শান্ত গলায় বললেন, ঠিক আছে, যাও। সপ্তাহে একদিন বাবুকে এনে আমাকে দেখিয়ে নিয়ে যাবে। আমি বললাম, অবশ্যই। শাশুড়ি বললেন, তোমার চাচার বাড়ি থেকে কাউকে স্থায়ীভাবে এনে তোমাদের ফ্ল্যাটে রাখতে পারো কিনা দেখো। তুমি কলেজে চলে যাবে, কাজের মেয়েদের হাতে এত ছোট বাচ্চা রেখে যাওয়া ঠিক না। আমি বললাম, সেই ব্যবস্থা করব। মহা আনন্দে আমি গোছগাছ শুরু করলাম। নতুন সংসার শুরু করতে যাচ্ছি, সেই আনন্দেও আমি আত্মহারা। মার কঠিন বলয় থেকে হারুনের মুক্তিও অনেক বড় ব্যাপার। এপ্রিল মাসের 2 তারিখ বাড়ি ছাড়ব। 1 তারিখে দুর্ঘটনা ঘটল। আমার বাবু মারা গেল। আমি তখন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি। কলেজের প্রিন্সিপাল হঠাৎ ক্লাসে ঢুকে বললেন, শায়লা, আপনি এক্ষুনি বাড়ি যান। আপনার বাচ্চা অসুস্থ, আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে যান। বাড়িতে পৌঁছে দেখি আমার শাশুড়ি মৃত বাচ্চা কোলে নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছেন। তিনি ক্ষীণ গলায় বললেন, বৌমা, সব শেষ। আমার বাচ্চাটি কিভাবে মারা গেল, তার কি হয়েছিল, আমি কিছুই জানতে পারিনি। আমার শাশুড়ি আমাকে বলেননি। যে কাজের মেয়েটি বাচ্চার দেখাশোনা করত, তাকেও পাওয়া যায়নি। দুর্ঘটনার দিন কাচের জগ ভাঙার মতো অতি গুরুতর অপরাধে তার চাকরি চলে যায়। আমার শাশুড়ি তাকে বেতন দিয়ে বিদায় করে দেন। বাসায় একজন কেয়ারটেকার থাকত, সবুর মিয়া। সবুর মিয়াও ঘটনার সময় বাসায় ছিল না। শাশুড়ি তাকে কি এক কাজে নারায়ণগঞ্জ পাঠিয়েছিলেন। আমি শাশুড়ির কাছ থেকে ঘটনা জানতে চেয়েছি। তিনি কিছুই বলেননি, শুধু বলেছেন, আমি কিছু বলবো না, তোমরা ফ্ল্যাট বাড়িতে চলে যাও, আমাকে কিছু জিজ্ঞেস করবে না। আমি বাচ্চাটার সুরথাল করাতে পারতাম, তার জন্য পুলিশ কেস করতে হতো। সেটা করা সম্ভব ছিল না। আমার নিজের মাথাও তখন পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। চোখ বন্ধ করলেই দেখতাম
আমার ছোট্ট বাবু হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। তার সব ঠিক আছে, হাসি হাসি মুখ, বড় বড় মায়া ভর্তি চোখ, শুধু মুখ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে। দীর্ঘদিন গুলশানের এক মনোরোগ ক্লিনিকে আমাকে কাটাতে হয়েছে। সেখানেই আমি একবার ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডের চেষ্টা করি। তারপর অনেক দিন কেটে গেছে। আমার শাশুড়ি মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু। ডায়রিয়া হয়ে মহাখালী কলেরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু মৃত্যুর পরও তিনি আমার স্বামীকে ছাড়েননি। এখনো হারুনের ঘাড়ে ভর করে আছেন। তিনি হারুনকে কন্ট্রোল করে যাচ্ছেন। হারুন তার জীবিত মায়ের দ্বারা যেভাবে চালিত হতো, মৃত মাও তাকে সেভাবেই চালিত করছে। আমাদের আর কোনো ছেলে মেয়ে হয়নি, কারণ আমার শাশুড়ি তার অতি আদরের ছেলেকে বলেছেন যেন আমার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক না হয়। আমি আপনাকে লেখা আমার এই দীর্ঘ চিঠি এখানে শেষ করছি। আপনাকে বাবা সম্বোধন করেছি যেন আপনি চিঠির এক কন্যার প্রতি দয়া করেন এবং চিঠিকন্যার পুত্রের মৃত্যু রহস্য বের করেন। আমার ধারণা, এই রহস্য ভেদ হওয়া মাত্র হারুনের মোহমুক্তি ঘটবে। সে তার মৃতমাকে ঘাট থেকে ঝেড়ে ফেলবে। আমি হারুনকে নিয়ে সত্যিকার সংসার শুরু করতে পারবো। বিনিতা, চিঠিকন্যা শায়লা। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল মিসির আলী চশমা গল্পটির দ্বিতীয় পর্ব। পরবর্তী শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।